আপনাকে স্বাগত আমাদের আপনাকে স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ। আমি আলোচনার আগেই আজকের দৈনিক পত্রিকাগুলির শিরোনাম একটু চোখ দিতে চাই। দৈনিক ইত্তেফাক, আবার লঞ্চ বন্ধ, যাত্রীরা বিপাকে। প্রধানমন্ত্রী তেলের মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেছেন ওবায়দুল কাদের। মানব জমিন, পথে পথে দুর্ভোগ, দেশটা যেন মগের মুল্লুক বলেছেন গোলাম মোহাম্মদ কাদের। যাই যাই দিন, পরিবহন ধর্মঘটে স্থবির দেশ, শিগগিরই সমাধান না হলে বাধাগ্রস্ত হবে রাজনীতি। জলবায়ু সম্মেলন, ব্যর্থতার আভাসে উত্তাল গ্লাসগো। আমাদের সময় স্বার্থ হাসিলে মানুষ জিম্মি, দেশ জুড়ে অরাজকতা এখন, এবার অচল লঞ্চ। জ্বালানি তেলের দাম কমার ইঙ্গিত মিলছে না। আজকের পত্রিকা, ফের বিনা ভোটে জয়ের হিড়িক ইউপি নির্বাচন, ভোগান্তি লাঘবে আগ্রহ নেই। দৈনিক ইনকিলাব, বিআরটি এর সঙ্গে বাস ট্রাক লঞ্চ মালিকদের আলোচনা আজ, ভাড়া বাড়ানোর বৈঠক। বাংলাদেশি বিনিয়োগ বৃদ্ধি করুন, যুক্তরাজ্যের প্রবাসীদের প্রতি এফবিসিসিআই এর আহ্বান। দেশ রূপান্তর, দেশ কার্যত অচল, সড়ক যোগাযোগ বন্ধের সঙ্গে এবার লঞ্চ ধর্মঘট, অন্তহীন ভোগান্তির দিন, নিত্যপণ্যের দামে আগুন, বাজার সরেজমিন। দৈনিক দিনকাল, জনগণের সীমাহীন ভোগান্তি, ভাড়া সমন্বয় ছাড়া ধর্মঘট প্রত্যাহার না করার সিদ্ধান্ত। দৈনিক সংগ্রাম, ভাড়া পুনর্নির্ধারণী বৈঠক আজ, বাস চলাচল বন্ধ, সহসাই লাঘব হচ্ছে না জনদুর্ভোগ, লঞ্চেও ধর্মঘট, ট্রেনেও উপচে পড়া ভিড়। দৈনিক করতোয়া, করোনা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে স্বাস্থ্যমন্ত্রী, দেশে মৃত্যু নামলো একজনে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও ট্রেনে উপচে পড়া ভিড়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ফার্ম মেকানাইজেশন অ্যাওয়ার্ডস ইনভেস্টমেন্ট বুম। বাংলাদেশ পোস্ট, রুলস টু কার্ব এয়ার পলিউশন সুন। এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। সবগুলি দৈনিকেই যে বিষয়টি একাধিক শিরোনামে তুলে ধরেছে সেটি হচ্ছে গণদুর্ভোগ। পথে পথে দুর্ভোগ, নানানভাবে মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। নতুন করে আবার লঞ্চ ধর্মঘট শুরু হয়েছে। সব মিলিয়ে একটি কোনো কোনো সংবাদপত্রের শিরোনামেই এনেছে দেশ জুড়ে একটি অরাজক অবস্থা। এবং আরেকটি সংবাদপত্রের শিরোনাম দেখতে পেয়েছি যে জ্বালানি তেলের মূল্য কমানোর কোনো ইঙ্গিত নেই। সব মিলিয়েই এই পরিস্থিতি নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল, সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। আপনি যে প্রসঙ্গের প্রথমেই অবতারণা করলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সামনে যে অস্থিরতার বিষয়গুলো দেখছি সেটা সত্যি খুব ভাবিয়ে তোলে, মনটা বিষণ্ণ হয়ে যায়। তেলের দাম আগেও বেড়েছে, গ্যাসের দাম আগেও বেড়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশেও বাড়ে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কোনো প্রকার সুযোগ না দিয়ে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সব দিক দিয়ে। এক হচ্ছে যেই অজুহাতে এটা সামনে আসা, দ্বিতীয়ত আপনি পরিবহন মালিক শ্রমিকরা তারা যে কাজটি করেছে খুবই দুঃখজনক একটি কাজ করেছে। এ কারণে যারা কক্সবাজারে গিয়েছেন, আপনি পত্রিকায় নিশ্চয়ই গতকালকে শিরোনাম দেখেছেন, 50,000 মানুষ, 1.5 লক্ষ মানুষ আটকে আছে কক্সবাজারে। যারা রাত্রের বাসে গিয়েছেন ভোরে পৌঁছেছেন, যারা ভোরের বাসে ঢাকায় আসবার কথা এরকম মানুষগুলো সব আটকে পড়ে গেছে। এদের মধ্যে আবার বিদেশগামী যাত্রীও আছেন। এই দুর্ভোগের শেষ নেই। তো এটার জন্য খুব খারাপ লাগে। মালিক শ্রমিকরা যখন কোনো ধর্মঘট ডাক দেন তাদের বিবেচনা করা উচিত ছিল। আর আমি মালিক শ্রমিকদের গত 20-25 বছরে শ্রমিকদের উন্নয়নে কোনো কর্মসূচি হাতে নিয়েছেন, তাদের জীবন মান উন্নয়নের, তারা খুব কষ্টে থাকেন। শ্রমিকরা তো খুব বঞ্চিত, কষ্টে থাকেন। তাদের থাকার জায়গা সেরকম নাই, স্বাস্থ্যকর পরিবেশ নাই এবং তারা সারাদিন যে পরিশ্রম করেন
সেই পরিশ্রমের মধ্যে বিশ্রামের জায়গা নাই, এবং বিশেষ করে তাদের পরিবারের মানুষের স্বাস্থ্যের কোনো ব্যবস্থাপনা তৈরি হয়নি। তা আমরা পরিবহন মালিকরা অন্তত কোনোদিন এদিকে নজর দেননি। আমি জানি না শ্রমিকরা কতটা দাবি করেছেন, এদিকে তাদের খেয়াল থাকে না। মানুষকে দুর্ভোগে ফেলবার জন্য তারা একাট্টা হয়ে যান। হ্যাঁ, আপনি বলেছেন ঠিকই যে তেলের দাম বেড়েছে, এবং হঠাৎ করে 1 লাফে 15 টাকা বাড়া, এটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। সহনীয় পর্যায়ে বাড়তে হয়। আমি জানি যে সারা পৃথিবীতে মূল্য বৃদ্ধির একটা ভয়ঙ্কর সময় যাচ্ছে, এবং কোভিড পরবর্তী পরিস্থিতিতে মানুষের ভিতরে যে অস্থিরতার জায়গা তৈরি হয়েছে, তারপরে এরকম একটা পরিস্থিতিতে আমরা যে পরিস্থিতি দেখব কখনো, মানে হঠাৎ করে এই সময় ভাবিনি আমি। আমরা নিউ নর্মালের কথা বলছি। মানুষ গুছিয়ে উঠতে সময় লেগেছে, এবং অর্থনৈতিক পরিস্থিতি মানুষের ভালো না, অনেকে চাকরি চলে গেছে, এবং অনেকে অর্ধেক বেতনে চাকরি এখনো করছেন। এগুলো খুবই দুঃখজনক ঘটনা। জাতিসংঘ গতকালকে যে রিপোর্ট দিয়েছে, গত 10 বছরের মধ্যে পৃথিবীতে সবচেয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন। আপনি করোনার আগে $424 ছিল 1 টন চালের দাম আন্তর্জাতিক বাজারে। গত বছর জুন মাসের শেষে সেটা $444 হয়েছে। আপনি চিনির মূল্য, যেখানে জুলাই 2020-এ 24 সেন্ট ছিল প্রতি কেজি, সেটা হয়ে দাঁড়িয়েছে এখন 37 সেন্টে। তো এই যে তেলের মূল্য বর্তমানে আমরা জানি সারা পৃথিবীব্যাপী তেলের মূল্য বেড়েছে। $80 পার ব্যারেল কিন্তু চলে এসেছে, যেটা এক সময় তার আগের জুলাই মাসে $31 পর্যন্ত নেমেছিল। আমার কাছে আশঙ্কা এটা $90 দিকে চলে যাবে। এরকম পরিস্থিতি, তার চেয়ে বড় ব্যাপার যে আমাদের জাহাজের শিপিং চার্জ বেড়ে গেছে, আমাদের কন্টেইনার সংকট দেখা দিয়েছে। এগুলো কিন্তু বিশ্বের ব্যবস্থাপনার মধ্যে নানান রকম চ্যালেঞ্জ সামনে এসেছে। এই পরিস্থিতিতে সবাই মিলে কিন্তু আমাদের ব্যবস্থাপনাটা এগিয়ে নিতে হবে। আমাদের সরকারের পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে সেগুলো মানুষ সবাই ভালোভাবে নিচ্ছেন না, এবং সন্তুষ্ট হওয়ার মতো মনে হচ্ছে না। একই সঙ্গে আমি যুক্ত করতে চাই দুটি বিষয়। একটি হচ্ছে জ্বালানি তেলের, আরেকটা যুক্ত করে আপনি যদি অনুমতি দেন একেবারে 30 সেকেন্ডে, আপনি দেখবেন, আপনি এই চ্যানেলের ভবন থেকে যদি বাইরে এসে দাঁড়ান, এখানে অসংখ্য ট্রাক যায়, বাস যায়, গণপরিবহন যায়। সেই গণপরিবহনের দেখবেন ডিজেলের কথা বলা হচ্ছে। সেই ডিজেলের কতটা গাড়ি চলে? অধিকাংশ গাড়ির তলেই দেখবেন কিন্তু সিলিন্ডার লাগানো, ট্রাকের নিচে সিলিন্ডার লাগানো। আর তেলের মূল্য 15 টাকা বাড়লেও আপনি দ্রব্য মূল্যের উপরে কতটা অভিঘাত আসতে পারে আনুপাতিক হারে? খুবই সামান্য আসতে পারে। তো এগুলো কিন্তু কোনো বিবেচনা আসছে না। বিশেষ করে লঞ্চ ধর্মঘট আমাকে আরো ভাবিয়ে তুলছে। হঠাৎ করে এই সুযোগে সব যেন একাট্টা হয়ে গেছে, খুবই দুর্ভাগ্যজনক। ঠিকই বলেছেন। ঠিক আমি ওই জায়গাটিতেই আসছিলাম যে আমাদের যেভাবে নিত্যপণ্যের বাজারের যে পরিস্থিতি, আজকে সাধারণ মানুষের জন্য নাবিশ্বাস। প্রতিটি পণ্যের দাম বেড়েছে এবং প্রতিটি কৃষি পণ্যের দাম বাড়ছে, এবং সেখানে বলা হচ্ছে যে আমাদের সেচের, আমাদের যে আপনার জ্বালানি তেল নির্ভর যে সেচ ব্যবস্থা, সেই সেচের উপর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে এইভাবে জ্বালানির মূল্য আকস্মিক বেড়ে গেলে। এবং সেই প্রভাবটি আমরা দেখতে পাচ্ছি, সেই সুযোগটি নিচ্ছেন ব্যবসায়ীরা, যে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে সমস্ত পণ্যের দাম বেড়ে গেছে। তো বাজারকে নিয়ন্ত্রণ করা এবং বাজারকে স্থিতিশীল রাখা, সমস্ত পরিস্থিতিকে সামাল দেয়া এই বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। সেই কাজটি কি দায়িত্বশীলভাবে সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তারা করতে পারছেন কিনা? আমি তার আগে একটু বলে রাখি, যেমন এবার ডিজেলের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, কিন্তু অক্টেনের দাম বাড়েনি। অর্থাৎ আমি যেই পর্যায়ে থাকি, আমি একটা খুব বড় চাকরি করি, আমার গাড়ি আছে, অফিসের গাড়ি আছে, আমার তেলের দাম বাড়েনি। তেলের দাম বেড়েছে কৃষকের। আপনি একটু আগে যেটা বললেন যে ডিজেল বাংলাদেশে কৃষিতে যে পরিমাণ ব্যবহার হয়, কারণ 19 লক্ষ, আপনি তো কৃষি নিয়ে কাজ করেছেন বছরের পর বছর, বছরে 19 লক্ষ টন শুধুমাত্র কৃষিতে ডিজেল ব্যবহার হয়।
এবং সেটা যা ব্যবহার হয় জ্বালানি তার 99.39%। খেয়াল করা দরকার কৃষিতে। আপনি সড়ক, রেল, নৌ 25 লক্ষ টন কিন্তু ব্যবহৃত হয়, এবং এই তার মধ্যে ডিজেল কিন্তু আপনি 32.79%, অর্থাৎ 25 লক্ষ টনের উপরে। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি এখনো মনে করি, জানি না এটা সম্ভব কিনা, টার্গেটেড সাবসিডি আর ইউনিভার্সাল সাবসিডি এটা এক হওয়া উচিত নয়। অর্থাৎ আমি গাড়ির মালিক, আমার সে সক্ষমতা আছে, আমাকে যে ভর্তুকি, যে ইউনিভার্সাল সাবসিডিটা দেওয়া হচ্ছে, খেয়াল করে দেখবেন সেটার ভাগ কিন্তু আমি বসাচ্ছি। দরিদ্র মানুষ যেই ভর্তুকিটা পাওয়ার কথা, সেই ভর্তুকিতে কিন্তু আমি একজন উচ্চ মধ্যবিত্ত মানুষ কিন্তু সেটা ভাগ বসাচ্ছি, যেটা হওয়ার কথা না। অর্থাৎ টার্গেটেড সাবসিডি আর ইউনিভার্সাল সাবসিডির মধ্যে একটা সমন্বয় থাকতে হবে, যে সমন্বয়টা আমরা কখনোই কিন্তু ভাবিনি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনি যে প্রসঙ্গটি অবতারণা করেছেন, এই যে আমাদের যে অস্থিরতার জায়গাটি, একটা মহল যে পরিমাণে তাদের বাজার ব্যবস্থাপনার এই ঢিলেমির মধ্য দিয়ে তারা সুযোগ গ্রহণ করে, এটা আমার চোখের সামনে সবসময় দেখছি। অর্থাৎ দাম যেদিন বাড়লো, তেলের দাম যেদিন বাড়লো, সেদিন রাত্রেই আপনি পরিবহন ধর্মঘটটি আসবে, এটা মানুষ তো কল্পনাও করেনি। আপনি দেখেন গত শুক্রবারে এত নিয়োগ পরীক্ষা ছিল, 2 বছর যাবৎ কোনো নিয়োগ পরীক্ষা হয়নি। এই নিয়োগ পরীক্ষার মধ্যে ব্যবস্থাপনা ত্রুটি কিন্তু আছে। মানে একই দিনে এতগুলো নিয়োগ পরীক্ষা ঠিক হয়েছে কিনা, এটা পাবলিক সার্ভিস কমিশন, ক্যাবিনেট ডিভিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভিতরে সমন্বয়টা যদি ঠিক মতো থাকতো, তাহলে আরো ভালো ব্যবস্থাপনা করা যেত। এই ব্যাপারগুলো আমাদের কিন্তু ভাবিয়ে তোলে, কারণ মানুষের মধ্যে এই করোনাকালীন সময়ে মানুষ যখন ঘরে আটকে ছিল, তার অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে, এবং বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন, কলেজে পাশ করে বেরিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করবেন, চাকরি আগ্রহী, এবং যারা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে যারা কাজ করবেন, তারা কিন্তু এই কাজটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছেন। ভালো সংবাদগুলো কিছু নাই তো তা না। বাংলাদেশের আপনি গত 2 দিন আগে আমাদের সংবাদ এসেছে, আমাদের মাথাপিছু আয় $2,554 এসেছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্জন। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের, এবং আমাদের এই করোনাকালীন সময়ে কিন্তু আমাদের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা কৃষিজ পণ্যে, বিশেষ করে যেটা নিয়ে আপনি কাজ করেন, সেটা কিন্তু রপ্তানি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু আমাদের একটা বড় রকমের আমাদের সক্ষমতা। কিন্তু আমরা এই যে জায়গাগুলো নিয়ে আলাপ করছি, এই জায়গাটা কিন্তু খুব জরুরিভাবে নজর দেওয়া প্রয়োজন। তা না হলে আমাদের মানুষের মধ্যে যে অস্থিরতা, সেই অস্থিরতা বাড়িয়ে আরো বেড়ে যাবে, এবং মানুষ তখন দিক বিদিক নিজের নিয়ন্ত্রণবিহীন কাজ করবা শুরু করবে। সেটা কিন্তু আমাদের জন্য, কারোর জন্য ভালো হবে। একই সঙ্গে আরেকটা অস্থিরতার সংবাদ, সেটি হচ্ছে প্রতিদিনই আমরা পাচ্ছি সংবাদটি, এটি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নানা রকমের সহিংসতার খবর, এবং এই সহিংসতা জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে। যেসব জেলাতেই ইউনিয়ন পরিষদের প্রার্থিতা মনোনয়ন নিয়ে সেখানে সংঘাতের এবং রেষারেষি তৈরি হচ্ছে, এবং একেবারে শেষে যে এর জের হিসাবে রীতিমতো মারামারি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, জেলায় জেলায় ঘটনাটি ঘটছে। এই বিষয়টি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। আমাদের অনেকগুলি দুর্যোগের এরকম একটি মুহূর্তে আমরা যখন এগুলো কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছি সর্বতোভাবে, তখন এই খবরগুলো আমাদেরকে হতাশ করে। না, আমাদেরকে খুব ভাবায় কারণে আপনি লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনটি, সেটা অনেক আগের থেকে বাংলাদেশে সেই চৌকিদারি অ্যাক্ট থেকে শুরু হয়েছে। এটা যে সবসময় যে শান্তিপূর্ণ হয়েছে, এটা বলবার সুযোগ নেই। হানাহানি হয়েছে, মারামারি হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলেই গ্রামে গঞ্জে সংঘর্ষের জায়গা তৈরি হয়েছে। তখন স্বৈরাচারী শাসক যারা ক্ষমতা ছিল, তখনকার সময় বলা হতো 10টা হুন্ডা 20টা গুন্ডা, কিংবা 20টা গুন্ডা 10টা হুন্ডা, নির্বাচন সামলা। এটা কিন্তু এই লোকাল গভর্নমেন্টের কাছ থেকে এই সময় কিন্তু এসেছে। কিন্তু সময় এগিয়েছে। এখনকার সময়ে দল ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমি আগে বাজার ব্যবস্থাপনার কথা বলেছিলাম, এখানে হচ্ছে দল ব্যবস্থাপনা। কেননা সরকারি দল যেটাকে বলছি আমরা, যে দলটি সরকার পরিচালনার
দায়িত্বে আছেন সেই দলের ভিতরে অস্থিরতার পরিমাণ বেড়েছে। এবং এটা দলের যারা কর্মী, যারা সমর্থক, তারাও কিন্তু ভালোভাবে নিচ্ছে না। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডেও কিন্তু কথা উঠেছে, গুরুত্বপূর্ণ নেতারাও কিন্তু প্রস্তুত করেছেন যে এই যে প্রতীক দিয়ে নির্বাচনটি লোকাল গভর্নমেন্টে করা ঠিক হচ্ছে কিনা। কারণ আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও লোকাল গভর্নমেন্টের প্রতীক দিয়ে নির্বাচন হয়, ব্রিটেনের মতো দেশে লোকাল গভর্নমেন্ট হয়েছে, কিন্তু তারা সেই পদ্ধতি কিন্তু অনেক দিন যাবত চর্চা করে এসেছে। আর আমাদের দেশে কাঠামোটি বেশ দুর্বলের কারণে আমাদের এখানে নানান ধরনের অস্থিরতা কাজ করে, গোষ্ঠী দ্বন্দ্ব এখানে খুব প্রকট হয়। আপনি জানেন একটি নির্বাচনে শুধুমাত্র প্রতীকের ওপরে নির্বাচন কিন্তু সবসময় হয় না। বিশেষ করে লোকাল গভর্নমেন্টে আপনার শেখপাড়া থেকে সৈয়দপাড়া, মোল্লাবাড়ির থেকে অন্য বাড়ি, চৌধুরী বাড়ি, নানান রকম বিভাজনের জায়গা কিন্তু এখানে তৈরি হয়ে আছে। এইভাবে লোকাল গভর্নমেন্ট হয়। আর আমরা দেশ পরিচালিত হচ্ছে একটি সংসদীয় পদ্ধতি সরকারের মধ্য দিয়ে, অথচ স্থানীয় সরকার ব্যবস্থাপনা চলছে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির মতন। আপনি জানেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ বিভিন্ন জায়গায় ওখানে আগে প্রথমে কাউন্সিলর নির্বাচিত হয়, কাউন্সিলররা পরবর্তীতে মেয়র নির্বাচন করেন। তাতে হয় কি, আপনার জবাবদিহিতার জায়গাটি তৈরি হয়। আজকে ঢাকা আমাদের উত্তর এবং দক্ষিণের সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা, তারা মেয়রের নামটা কিন্তু সবাই জানেন, একেবারে ছোট শিশু থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ বোন জানেন, কিন্তু ওই এলাকার কাউন্সিলরের নাম কিন্তু অনেকেই বলতে পারবেন না। কারণটি হচ্ছে কাউন্সিলরটা গুরুত্বপূর্ণ করা হয়নি, কিংবা তারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি। আমি দুটোই বলবো, এটা কিন্তু খুবই আমাদের জন্য একটা নেতিবাচক সংবাদ। আমাদের এই বিষয়গুলো আমাদেরকে অনেক কাজ করতে হবে। এবং সবচেয়ে বড় অস্থিরতার প্রসঙ্গ তুললেন, ওই জায়গায় আমি শেষ করি যে সরকারি দলের একটা বড় দায়িত্ব হয়েছে তার দল ব্যবস্থাপনাকে আরও নিখুঁত করা, আরও উন্নত করা। তা না হলে এই অস্থিরতা অন্যদিকে ছড়িয়ে পড়বে। কেননা চক্রান্তকারী মহল, যেই মহলটি বাংলাদেশের অস্থিরতা পরিবেশ দেখতে চায়, তারা কিন্তু এই সুযোগ কাজে লাগাবে। এবং একজনের বিরুদ্ধে একজনের অভিযোগের পর পাল্টা অভিযোগ, যে মনোনয়ন পাচ্ছে তার বিরুদ্ধে বলা হচ্ছে সে রাজাকারের নাতি, অমুকের সন্তান। আবার যে পাচ্ছে না সে বলছে আমি বঞ্চিত হয়েছি। অথচ যে লোক পায়নি সে লোক কিন্তু এর আগেও 4 বার ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছে, 2 বার তিনি নির্বাচিত হয়েছেন। আবার নতুনদের জায়গা না করে দেওয়াটা প্রবণতা রয়েছে। এবং আমি যখন চেয়ারম্যান থাকব, পরবর্তীতে আমার ভাই চেয়ারম্যান হবে, আমি চেয়ারম্যান হয়েছি, আমার আত্মীয় স্বজনরা তারা আবার কাউন্সিলর নির্বাচন করবে। নানান রকম জটিল জায়গা তৈরি হয়েছে। আপনি জানেন যে আমাদের লোকাল গভর্নমেন্টের অনেক আইনি জটিলতা ছিল, সেখানে এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে তারা কিন্তু এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এনেছে। আগে ইউনিয়ন পরিষদের কোনো আইন এভাবে ছিল না, আপনি উপজেলা পরিষদের আইন ছিল না, জেলা পরিষদের আইন সমন্বয় ছিল না, বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলো একই আইন দ্বারা পরিচালিত হতো না, এক একটা সিটি কর্পোরেশন এক একটা আইন দ্বারা পরিচালিত হতো। এটা কিন্তু সমন্বিতভাবে এই জায়গাটা তৈরি করা হয়েছে। কিন্তু নির্বাচনে যে অস্থিরতার জায়গা তৈরি হচ্ছে, এটার ব্যাপারে সরকারি দলের যারা কর্তা ব্যক্তি তাদের অনেক অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন। কেননা মনে রাখা দরকার, আওয়ামী লীগ যখন পরাজিত হয় কোনোভাবে, তখন কিন্তু দেশ পরাজিত হয়, সমগ্র জাতি পরাজিত হয়। এটা আমার কথা না, আহমেদ সাফার কথা। এবার আমরা একটু জলবায়ু সম্মেলনের দিকে দৃষ্টি দিতে পারি। COP26 প্রতি বছর যে জলবায়ু সম্মেলনের একেবারে শেষের দিকে যেই অবস্থাটি হয়, সেটি হচ্ছে যে অনেক রকমের একটু ব্যর্থতার আভাস আসে, যে জলবায়ু সম্মেলনকে ঘিরে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর যে প্রত্যাশা থাকে, বিশেষ করে জলবায়ু সম্মেলনকে ঘিরে যে উন্নত বিশ্বের যে কারণে যেই পৃথিবীর যেই অংশটি চরমভাবে আক্রান্ত হয়, সেই অংশটির যে প্রত্যাশা থাকে সম্মেলনের মধ্য দিয়ে, তারা অনেকটা হতাশার মধ্য দিয়েই এই সম্মেলন সমাপ্তি টানতে হয় এবং তাদের সেই আশার জায়গাটি আশাতেই রয়ে যায়, আসলে কোনো খুব বেশি সমাধানের জায়গা আসে না। আপনি গণমাধ্যমের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে খবর রেখেছেন, সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সে বলেছে COP26 ব্যর্থ। এবং সেই সুইডিশ পরিবেশ কর্মী তার যুক্তিগুলো উপস্থাপন করেছে। কেননা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, সেই বিরূপ প্রভাব মোকাবেলা করতে গেলে এখন যদি কার্বন নির্গমনের
যে বড় মাত্রায় কমানো এখনই দরকার, সেটার ব্যাপারে বড় দেশগুলো দায়িত্ব নিচ্ছে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই সম্মেলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আমাদের খুব সেখানে অহংকারের আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার কণ্ঠস্বরটি নৈতিক কণ্ঠস্বরে পরিণত হচ্ছে এবং পরিণত হচ্ছে। যেটি খুব বিশ্ব নেতার দায়িত্ব তিনি আমার পালন সেই করছেন। 2009 সালে জেনেভাতে পরিবেশ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তখনকার জাতিসংঘের মহাসচিব বান কি মুন মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে বলেছিলেন, আগামী দিনের যে জলবায়ু আন্দোলন, যে আন্দোলনের নেতৃত্ব দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি দেখেন ঠিকই সেটা পরিবর্তিত হয়েছে। এবার এই পরিবেশ সম্মেলনে শেখ হাসিনা সবচেয়ে উজ্জ্বল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সেখান থেকে ঘোষণা করা হয়েছে যে 5 জন যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ব্যক্তির মধ্যে সবার শীর্ষে কিন্তু শেখ হাসিনা। তা আমি এই জায়গায় শেষ করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যে ডেল্টা প্ল্যান করেছেন, বাংলাদেশ একমাত্র দেশ 2100 সালে বাংলাদেশ কিভাবে জলবায়ুর অভিঘাত মোকাবেলা করবে সেটার জন্য তার পরিকল্পনা করেছেন। এবং আপনি জানেন 15তম সংশোধনী, যেটা পঞ্চদশ সংশোধনী বলি সংবিধানের, সেই সংবিধানের দুটো গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে, এটা নিয়ে কেউ কখনো আলোচনা করেনি। 18 ক ধারা, সেই ধারায় উল্লেখ করা হয়েছে রাষ্ট্র পরিবেশ রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু যে অভিঘাত সেটা মোকাবেলা, সেটার জন্য রাষ্ট্র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করিবে। এ ব্যাপারে কিন্তু সরকারি দলের নেতারাও কিন্তু খুব বেশি কোথাও কিন্তু কথা বলেনি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সংশোধন, পৃথিবীর কোনো দেশে সংবিধানে এভাবে যুক্ত হয়নি। তা এই যে আমাদের যে লড়াই, এবং শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আমাদের অহংকার, তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরামের কিন্তু এখন আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমরা আজকে 7ই নভেম্বর এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে যদি আপনি দু এক কথা বলতেন। যারা বঙ্গবন্ধু পক্ষের মানুষ এবং যে দলটি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর পক্ষে সারা জীবন লড়াই করেছে, কিংবা বঙ্গবন্ধু যেই দলের প্রতিষ্ঠাতা, সেই দল 7ই নভেম্বর পালন করে মুক্তিযুদ্ধ সৈনিক হত্যা দিবস, বিএনপি পালন করে বিপ্লব সংহতি দিবস, জাসদ এটা পালন করে সৈনিক জনতার অভ্যুত্থান দিবস। কিন্তু বাস্তবিক অর্থে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমাদের কিন্তু এখন নতুন প্রজন্মের সামনে তুলে ধরা দরকার। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আমার হাতে একটি আছে, জানি না কতজন দেখেছেন, এটা হচ্ছে একটি সেই গেজেট নোটিফিকেশন। 5ই নভেম্বর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, 5ই নভেম্বর মানে জেল হত্যাকাণ্ডের পরে একটি 3 সদস্যের বিচার বিভাগ তদন্ত কমিশন হয়েছিল। বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী, বিচারপতি কে এম সোবান এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন। তারা এই জেল হত্যাকাণ্ডের বিচার বিভাগ তদন্ত কমিটির দায়িত্ব পালন করবে। 7ই নভেম্বর এই যে তথাকথিত যে কথাটা বলা হয় বিপ্লব সংহতি দিবস, তার পরবর্তীতে যিনি ক্ষমতা এসেছিলেন তিনি এসে এই গেজেট নোটিফিকেশন বাতিল করেছে। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। আমি এইটাই দর্শকদের সামনে উপস্থাপন করছি, আজকের দিনে ইতিহাসগুলো নির্মোহভাবে মানুষের সামনে তুলে ধরা দরকার। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম নিয়ে সুভাষ সিংহ রায়ের বিশ্লেষণ। শেষ করছি আজকের আয়োজন। দেখা